তাহলে এর আগের দিন আমরা মাসকুলার টিস্যু গুলো পড়েছি, কার্ডিয়াক মাসল, স্মুথ মাসল, কার্ডিয়াক মাসল। আজকে আমরা পড়বো হচ্ছে কানেকটিভ টিস্যু। আর কানেকটিভ টিস্যুটা হচ্ছে, দেখো, অ্যানিমাল টিস্যুর সব থেকে বড় পার্ট। দেখো, এতটা হচ্ছে কানেকটিভ টিস্যু। ইয়েস। তাহলে কানেকটিভ টিস্যু নামটা থেকে বোঝা যাচ্ছে এরা বডির বিভিন্ন পার্টকে কানেক্ট করে। এখনো পর্যন্ত বইটা খোলা হয়নি। এই কানেকটিভ টিস্যুর আন্ডারে কি কি পড়বে দেখো: অ্যারিওলার কানেকটিভ টিস্যু, অ্যাডিপোস কানেকটিভ টিস্যু, স্কেলিটাল টিস্যু আর ফ্লুইড কানেকটিভ টিস্যু। এবার কোনোটা সলিড কোনোটা ফ্লুইড, ওই জন্য এগুলো এরকম নাম। অ্যারিওলার কানেকটিভ টিস্যুর আন্ডারে আবার পড়তে হবে টেন্ডন, লিগামেন্ট। অ্যাডিপোসের আন্ডারে কোনো কিছু নেই। স্কেলিটালের আন্ডারে পড়তে হবে কার্টিলেজ আর বোন। ফ্লুইডের আন্ডারে পড়তে হবে ব্লাড আর লিম্ফ। তাহলে দেখো, কানেকটিভ টিস্যু যেমন, না না না, আজকে বোন অব্দি হবে। যেমন কানেকটিভ টিস্যু মানে কি, দে কানেক্ট এভরি বডি পার্টস। যেমন টেন্ডন, টেন্ডন হচ্ছে তোমার বোনের সাথে মাসলকে কানেক্ট করে, বোনের সাথে মাসলকে কানেক্ট করে। লিগামেন্ট হচ্ছে বোনের সাথে বোনকে কানেক্ট করে। হুম। তারপরে হচ্ছে অ্যাডিপোস টিস্যু হচ্ছে ইন্টারনাল অর্গান গুলোকে কানেক্ট করে। তারপরে মনে করো বোনস, বোনস কি করে আমাদের বডির সাথে, বডির মেন যে স্কেলিটনটা, ওটার সাথে হাতকে কানেক্ট করছে, পাকে কানেক্ট করছে। তারপরে হচ্ছে ব্লাড, আমরা যে খাবার খাচ্ছি সেই নিউট্রিয়েন্টসটা ব্লাড দিয়ে গোটা বডিতে ছড়াচ্ছে। আমরা যে অক্সিজেন নিচ্ছি সেই অক্সিজেনটা ব্লাড দিয়ে গোটা বডিতে, গোটা সেলে ছড়িয়ে যাচ্ছে। মানে ব্লাডও কানেক্ট করছে সব বডি পার্টসকে। তাহলে এই জন্য এই সবগুলোকেই কানেকটিভ টিস্যুর আন্ডারে রাখা হয়েছে, বিকজ এরা কোনো না কোনো বডি পার্টকে বা কিছু না কিছুকে কানেক্ট করে। তাহলে কানেকটিভ টিস্যুতে দেখো, কানেকটিভ টিস্যু প্রথমে জেনারেল ইনফরমেশন, আগে ডিভিশন গুলোতে বা টাইপস গুলোতে আসার আগে আমরা জেনারেল ইনফরমেশন গুলো আগে দেখে নিই। যে ডেফিনেশন, যে কানেকটিভ টিস্যু ইজ এ স্পেশালাইজড টিস্যু টু কানেক্ট এন্ড অ্যাঙ্কার ভেরিয়াস বডি অর্গানস। ভেরিয়াস বডি অর্গানকে এরা কানেক্ট করে, একটার সাথে আরেকটাকে আটকে রাখে। আর তারপরে যে ফাংশন গুলো লেখা আছে এগুলো এমনি রিডিং পড়বা, কারণ আহ, এগুলো স্পেসিফিক ফাংশন আমাদেরকে পড়তে হবে। মেইন ফাংশন কি কানেকটিভ টিস্যুর? বাইন্ডিং, সাপোর্টিং এন্ড প্যাকিং টুগেদার ডিফারেন্ট অর্গানস অফ দ্য বডি। বডির বিভিন্ন অর্গানকে বাইন্ড করা, সাপোর্ট দেওয়া, প্যাকেজিং করা। এদের সেলগুলো কিরকম হয়, কানেকটিভ টিস্যুর সেলগুলো, এটা রিডিং করে রেখো। কানেকটিভ টিস্যুর সেলস গুলো, এগুলো লিভিং হবে, লুজলি স্পেস, মানে একটু ফাঁকা ফাঁকা থাকবে। সেলগুলো সেপারেটেড ফ্রম ইচ আদার, একটু ফাঁকা ফাঁকা থাকে। লো ইন নাম্বার, সেল অত বেশি থাকে না, একটু কম থাকে। ওর মধ্যে একটা হোমোজিনিয়াস জেল লাইক ইন্ট্রাসেলুলার সাবস্টেন্স থাকে, যেটাকে ম্যাট্রিক্স বলে। তাহলে এই জিনিসগুলো হচ্ছে কানেকটিভ টিস্যুর মধ্যে থাকবে। এটা জাস্ট রিডিং করে দেখো। এবার দেখো কানেকটিভ টিস্যুর এই বক্সটাতে চলে আসো। কানেকটিভ টিস্যুর মধ্যে অনেক রকমের সেল থাকে। একটা সেলের নাম হচ্ছে ফাইব্রোব্লাস্ট।
এই যে দেখো আমি একটা কানেকটিভ টিস্যু দেখাচ্ছি, এই যে দেখো এটা হচ্ছে একটা কানেকটিভ টিস্যু, এই যে দেখো এটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট, এই যে এই সেলটা তো লেখা আছে ফাইব্রোব্লাস্ট। এই সেলটা কি করে, এই সেলটা বিভিন্ন রকমের ফাইবার বানায়, এই যে দেখো এই যে এই ফাইবারটার নাম হচ্ছে ইলাস্টিন ফাইবার, তারপরে এই যে ফাইবারটা দেখা যাচ্ছে এই ফাইবারটার নাম হচ্ছে কোলাজেন ফাইবার, এরকম অনেক রকমের ফাইবার বানায়, যে ফাইবার গুলো সুতোর মতো আমাদের ইন্টারনাল অর্গান গুলোকে বাইন্ড করে রেখেছে, আটকে রেখেছে। তো ফাইব্রোব্লাস্ট দেখো, ফাইব্রোব্লাস্ট ফাইবার বানায়, ফাইবার ফাইব্রোব্লাস্ট যাতে মনে থাকে। দে ফর্ম গ্রাউন্ড সাবস্টেন্স এন্ড ফাইবার্স, এক্সাম্পল কোলাজেন। তারপরে আরেক ধরনের সেল থাকে যেটার নাম হচ্ছে অ্যাডিপোজ সেল। এই যে দেখো এই ছবিটাতে দেখাচ্ছি তোমাদেরকে অ্যাডিপোজ সেল, এই যে যেটার পাশে লেখা আছে ফ্যাট সেল, এটাই হচ্ছে অ্যাডিপোজ সেল। এই অ্যাডিপোজ সেলের মধ্যে আমাদের বডিতে ফ্যাট স্টোর হয়ে থাকে, ফ্যাট, ছোট ছোট ফ্যাট স্টোর হয়ে থাকে এই অ্যাডিপোজ সেলের মধ্যে। তারপরে আর একটা সেল বলি ম্যাক্রোফাজ। ম্যাক্রোফাজ, ম্যাক্রোফাজ কি, এটা হচ্ছে এক ধরনের হোয়াইট ব্লাড সেল, ডব্লিউবিসি অর লিউকোসাইট। আমাদের ব্লাডের মধ্যে তিন রকমের সেল থাকে জানো তো, আরবিসি, ডব্লিউবিসি আর প্লেটলেটস। তো এই ম্যাক্রোফাজ হচ্ছে এক ধরনের ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড সেল। একটা ম্যাক্রোফাজের এক্সাম্পল দেওয়া আছে ফ্যাগোসাইট। কি করে এরা, দেখো এই যে আমাদের বডিতে যখনই কোনো একটা জার্মস ঢোকে, এই ম্যাক্রোফাজ সেলগুলো এরকম সিউডোপোডিয়া, মনে পড়ছে অ্যামিবার যেরকম সিউডোপোডিয়া থাকে, এরকম সিউডোপোডিয়াকে এক্সটেন্ড করে এই জার্মসটাকে গিলে খেয়ে নেয়। হ্যাঁ, এই প্রসেসটার নাম হচ্ছে ফ্যাগোসাইটোসিস, সেই জন্য এই সেলগুলোর নাম হচ্ছে ফ্যাগোসাইট। এরা ফ্যাগোসাইট করে, এই যে দেখো লেখা আছে ডিস্ট্রাকশন এন্ড রিমুভাল অফ ইনভেডিং ব্যাকটেরিয়া, ফরেন বডি এন্ড ড্যামেজড সেলস ফ্রম দ্য টিস্যু। তার মানে এরা সব ব্যাকটেরিয়াকে মেরে ফেলে, ফরেন জার্মস কে মেরে ফেলে। ফরেন মানে কি, আমাদের বডির বাইরের থেকে যেগুলো ঢুকছে, যেগুলো আমাদের বডির পার্ট না, এগুলোকে ফরেন পার্টিকেল বলে। আর সে কোনো যদি সেল যদি মারা যায়, সেল যদি ড্যামেজ হয়ে যায়, সেগুলোকেও এরা এনগালফ করে রিমুভ করে দেয়। এগুলো হচ্ছে ম্যাক্রোফাজ। দেখো এখানেও দেখো ম্যাক্রোফাজ আছে, এই যে দেখো একটা ম্যাক্রোফাজের ছবি এখানে দেওয়া আছে, ঠিক আছে। তারপরে দেখো আর একটা কি সেল থাকে, আর একটা সেলের নাম হচ্ছে মাস্ট সেল। মাস্ট সেল, যেমন দেখো এই ছবিটাতে মাস্ট সেল কোথায় দেওয়া আছে, এই যে এটা হচ্ছে মাস্ট সেল। এই মাস্ট সেলের আবার কাজ কি, দারুণ একটা কাজ আছে মাস্ট সেলের, ভালো করে শুনবা। এরা তিনটা জিনিস সিক্রিট করে, একটা নাম হচ্ছে হেপারিন, একটা নাম হচ্ছে হিস্টামিন, আর একটা নাম হচ্ছে সেরোটোনিন। এবার হেপারিন, আমাদের যখন কোথাও কেটে যায় কিছুক্ষণ ব্লাড বেরোয়, ব্লাড বের হওয়ার পরে কিছুক্ষণ পরে ব্লাডটা জমে যায়, ওটাকে কি বলে, ব্লাড কোয়াগুলেশন আর ব্লাড ক্লটিং। এবার স্যার আমাদের বডির ভিতরে যখন ব্লাড ভেসেলের মধ্যে যখন ব্লাড রান করছে, ব্লাড ফ্লো যখন হচ্ছে, তখন কেন ব্লাড ক্লট হচ্ছে না? কারণ আমাদের ব্লাডের মধ্যে থাকে কি, হেপারিন। দেখো পাশে লেখা আছে অ্যান্টি কোয়াগুলেন্ট, মানে ও জমতে দেয় না। অ্যান্টি কোয়াগুলেন্ট, অ্যান্টি মানে কি অপোজিট, যখন বাইরে আসে, যখন কোথাও কেটে যায় যখন বাইরে আসে তখন হেপারিন ইনঅ্যাক্টিভ হয়ে যায়, তখন হেপারিন ইনঅ্যাক্টিভ হয়ে যায়, আর প্লেটলেট তখন অ্যাক্টিভ হয়ে যায়, তখন প্লেটলেট আমাদের রক্তটাকে জমিয়ে দেয়। তোমাদেরকে প্লেটলেট আমি পড়াবো, ব্লাডে, ব্লাড এই পার্টেই আছে। তাহলে হেপারিন কি, ব্লাডকে জমতে দেয় না, যখন বডির ভিতরে ব্লাড থাকে তখন জমতে দেয় না। হিস্টামিন, হিস্টামিন কি, দেখবে গরমের সময় আমাদের ব্লাড ভেসেল গুলো স্কিনে ভালো ভিজিবল হয়। এই যে এখন গরমের টাইমে দেখবে হাতের রগ গুলো ভালো দেখা যায়, হাতের রগ গুলো ফুলে ফুলে আসে, কেন?
ডায়ালেশন, রগগুলো ফুলে গেছে, ডায়ালেট হয়ে যাওয়া মানে কি ফুলে যাওয়া। কেন? যাতে ব্লাড ভেসেল গুলো যদি স্কিনের কাছে চলে আসে তাহলে ব্লাডের হিটটা স্কিনে আসবে, আর স্কিন থেকে ওটা সোয়েটিং করে আমরা রেডিয়েট করে বাইরে বের করে দেবো গরমের সময়, তাই কি না? এটাকে বলে, তাই এটাকে বলে ভ্যাসো ডায়ালেটর। ভ্যাসো মানে কি আমাদের রগ গুলোকে, আর্টারি ভেনকে ভ্যাসো বলে। আর ডায়ালেশন মানে কি ফুলে যাওয়া। আর একটা এর অপোজিট আর একটা আছে সেরোটোনিন, ওটাকে আবার বলে ভ্যাসো কনস্ট্রিক্টর। দেখবে ঠান্ডার সময় আবার আমাদের হাতের রগ গুলো, হাতের যে ব্লাড ভেসেল গুলো, এগুলো অত দেখা যায় না, ওগুলো কি স্কিন থেকে ভিতরে ঢুকে গেছে, ভিতরে ঢুকে যায়। কেন? কারণ যাতে ব্লাডের হিটটা স্কিন অবধি না পৌঁছায়, আর স্কিন থেকে যাতে হিটটা যাতে বের হয়ে না যায়। মানে ঠান্ডার সময় আমরা হিটটাকে কনজার্ভ করি বডিটাকে গরম রাখার জন্য। বুঝতে পারলাম? তা ভ্যাসো কনস্ট্রিক্ট, কনস্ট্রিক্ট মানে কি ছোট হয়ে যাওয়া, মানে ব্লাড ভেসেল গুলো শিংড়ে ছোট হয়ে ভিতরে ঢুকে যায় ঠান্ডার সময়। আর ডায়ালেশন মানে কি বললাম, ফুলে যাওয়া। এবার দেখো এইটা শুধুমাত্র যে বডি টেম্পারেচার রেগুলেশনের ক্ষেত্রেই ব্যাপারটা হবে ভ্যাসো ডায়ালেশন ভ্যাসো কনস্ট্রিকশন, তা না, কিডনির মধ্যেও হয় ভ্যাসো ডায়ালেশন ভ্যাসো কনস্ট্রিকশন। ধরো নাও, যদি কিডনিতে ঠিক করে ইউরিন প্রডিউস না হয়, কিডনিতে যদি ঠিক করে ইউরিন প্রডিউস না হয়, তখন কি হয়, ভ্যাসো কনস্ট্রিকশন হয়ে যায়, কিডনির ভিতরে ব্লাড ভেসেল গুলো এরকম ছোট হয়ে যায়, তাহলে কিডনির মধ্যে ব্লাড প্রেশার বেড়ে যাবে, বেড়ে গেলে তখন ইউরিন ফর্মেশন আবার ঠিক হয়ে যায়। তো এগুলো শুধু যে বডি টেম্পারেচার মেনটেনের জন্য না, এগুলো অনেক কাজে আসে, ওগুলো বড় হলে আরো পড়বে। আর কি থাকে আমাদের মানে কানেকটিভ টিস্যুর মধ্যে আরেকটা জিনিস থাকে ইমিউনোসাইট। এরাও এক ধরনের ডব্লিউবিসি, এরাও এক ধরনের হোয়াইট ব্লাড সেল, কিন্তু আনলাইক ম্যাক্রোফাজ যারা ফ্যাগোসাইটোসিস করে জার্মসদেরকে মারে, ফ্যাগোসাইটোসিস করে জার্মসদেরকে মারে, এরা ফ্যাগোসাইটোসিস করে মারে না, এরা একটা জিনিস প্রডিউস করে যেটার নাম হচ্ছে অ্যান্টিবডি, একটা কেমিক্যাল তৈরি করে, ওই কেমিক্যাল দিয়ে জার্মসকে মারে। এই কেমিক্যাল দিয়ে জার্মসকে মারাকে ইমিউন রেসপন্স বলে। তাই এই সেলগুলোর নাম হচ্ছে ইমিউনোসাইট। এক্সাম্পল লিম্ফোসাইট, প্লাজমা সেল, এটসেট্রা। এরা হচ্ছে অ্যান্টিবডি প্রডিউস করে জার্মসদেরকে মারে। তো এগুলা প্রত্যেকটা সেল কিন্তু আমাদের কানেকটিভ টিস্যুর মধ্যে আছে। এবার ফাইব্রোব্লাস্ট কি করে বললাম, ফাইবার তৈরি করে, তাই না? এই বক্সটা তোমাদের নতুন বইতে নেই। ফাইবার তিন রকমের হয়, হোয়াইট ফাইবার, ইয়েলো ফাইবার, আর রেটিকিউলার ফাইবার। হোয়াইট ফাইবার কোলাজেন প্রোটিন দিয়ে তৈরি, ইয়েলো ফাইবার ইলাস্টিন প্রোটিন দিয়ে তৈরি, আর রেটিকিউলার ফাইবার রেটিকিউলিন প্রোটিন দিয়ে তৈরি। তো পরের দিকে লেখা আছে দুইটা প্রোটিনের নাম, পরে লেখা আছে, আমি দেখিয়ে দেবো। তাহলে এবার আমরা কানেকটিভ টিস্যুর টাইপস গুলোতে আসি। অ্যারিওলার কানেকটিভ টিস্যু, ডেন্স কানেকটিভ টিস্যু, অ্যাডিপোজ কানেকটিভ টিস্যু, স্কেলিটাল কানেকটিভ টিস্যু, আর ফ্লুইড কানেকটিভ টিস্যু। প্রথমে চলে আসো অ্যারিওলার আর লুজ কানেকটিভ টিস্যু। অ্যারিওলার আর লুজ কানেকটিভ টিস্যু, দেখো এই যে দেখো আমাদের এই যে স্কিন, এই যে দেখো স্কিন, আর এইটা হচ্ছে মাসল। স্কিন আর মাসলের মাঝখানে দেখো এই যে এইটা হচ্ছে লুজ অ্যারিওলার কানেকটিভ টিস্যু। তার মানে এ কি করে, আমাদের স্কিনের সাথে মাসলকে বাইন্ড করে রাখে, স্কিনের সাথে মাসলকে কানেক্ট করে রাখে। সব যে কোনো জায়গার স্কিনের নিচেই, এটা এটা ব্রেনের এমনি দেখিয়েছে, যে কোনো জায়গার স্কিনের নিচেই কিন্তু এই লুজ অ্যারিওলার কানেকটিভ টিস্যুটা আছে। ঠিক আছে? চিত্রা, কি করছো তুমি? মন নেই পড়াতে? এবার এই লুজ, স্যার এই ইয়েটার নাম, টিস্যুটার নাম লুজ কেন? কারণ এর মধ্যে সেল কম আছে, ফাঁকা জায়গা বেশি আছে। দেখো সেল আছে, কিন্তু দেখো ভিতরে অনেক ফাঁকা জায়গা অনেক বেশি আছে, হ্যাঁ কি না? প্রচুর ফাঁকা জায়গা আছে। ফাঁকা জায়গাটাকে বলে অ্যামরফাস গ্রাউন্ড সাবস্টেন্স, অর সিম্পলি বলে ম্যাট্রিক্স, সিম্পলি ম্যাট্রিক্স বলে।
আর আমি ওপরে যতগুলো সেলের কথা বললাম, যতগুলো সেল বললাম, ফাইব্রোব্লাস্ট, অ্যাডিপোজ, ম্যাক্রোফাজ, মাস্ট, সব সেল এখানেও আছে। এই যে দেখো, ফাইব্রোব্লাস্ট সেল আছে, ম্যাক্রোফাজ আছে, মাস্ট সেল আছে, ফ্যাট সেল বা অ্যাডিপোজ সেল আছে, সব সেলের মধ্যে থাকে। এবারে ফাইব্রোব্লাস্ট দেখো, তাহলে কি লেখা আছে, অ্যাজ দ্য নেম সাজেস্টস দিস টিস্যু ইজ এ লুজ অ্যান্ড সেলুলার কানেকটিভ টিস্যু। একটু সেল থাকবে কিন্তু একটু লুজলি থাকবে, ফাঁকা জায়গা বেশি থাকবে। আর এদের ম্যাট্রিক্স, এর মধ্যে দুই রকমের ফাইবার থাকে। এখনই বললাম, কি বললাম, হোয়াইট ফাইবার আর একটা কি ইয়েলো ফাইবার। হোয়াইট ফাইবারটার নাম হচ্ছে কোলাজেন, আর ইয়েলো ফাইবারটার নাম হচ্ছে ইলাস্টিন। এইটা বাদ দিয়ে দিও, হোয়াইট ফাইবার চেঞ্জেস ইনটু জিলাটিন অন বয়েলিং ইন ওয়াটার, এটা বাদ দিয়ে দিও। এই যে দেখো, যেটা বলতে চাইছি, এইটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট সেল। এই যে এটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট সেল। এই যে দেখো, এটা হচ্ছে হোয়াইট ফাইবার। এই যে এইটা হচ্ছে হোয়াইট ফাইবার অর কোলাজেন। এইটা এরকম ফাইবার, এটা সুতোর মতো একটা স্ট্রাকচার যেটা স্কিনের সাথে মাসলকে বাইন্ড করে রেখেছে। এই যে দেখো, এটার নাম হচ্ছে কোলাজেন ফাইবার অর হোয়াইট ফাইবার। বুঝতে পারছো? আর এইটা হচ্ছে ইয়েলো ফাইবার। এই যে এই যে এই সুতোর মতো যেটা দেখতে পাচ্ছো, এইটা হচ্ছে ইয়েলো ফাইবার অর ইলাস্টিন ফাইবার। ইলাস্টিন ফাইবারের আরেকটা নাম কি, ইয়েলো ফাইবার। এগুলো কোথার থেকে তৈরি হয়? এগুলো কোথার থেকে তৈরি হয় বললাম, বলো। এগুলো সব কি, বলতে পারছো না কেন? মন দিয়ে শুনছো না নাকি? ফাইব্রোব্লাস্ট সেল থেকে তৈরি হয়। পড়ে আছে সব। কোথা থেকে তৈরি হয়? ফাইব্রোব্লাস্ট সেল থেকে এগুলো তৈরি হবে। এইবার দেখো হচ্ছে, দেখো ভেতরে দেখো বলেছে ইররেগুলার ম্যাট্রিক্স এর মধ্যে সেভারাল কাইন্ডস অফ ইররেগুলার সেল থাকে। বললাম আমি তোমাদেরকে, ফাইব্রোব্লাস্ট, মাস্ট সেল, ম্যাক্রোফাজ, এগুলো সব সেল থাকবে। আর কেউ কেউ, এই যে ম্যাক্রোফাজ আবার কি করে বললাম, এনগালফ ব্যাকটেরিয়া এন্ড প্রিভেন্ট ইনফেকশন, ব্যাকটেরিয়াকে ফ্যাগোসাইটোসিস করে খেয়ে ফেলে। তাহলে এগুলো সবই হচ্ছে, এটা গোটাটাই হচ্ছে লুজ কানেকটিভ টিস্যুর স্ট্রাকচার। অকারেন্স কোথায় থাকে? একটু আগেই তোমাদেরকে বললাম, এই যে দেখো, ইট জয়েন্ট স্কিন টু মাসল, স্কিন আর মাসলের মাঝখানে থাকবে। আর কোথায় থাকবে? ফিল স্পেস ইনসাইড অর্গ্যানস। মনে করো এইটা হচ্ছে তোমার স্টমাক, আর এইটা মনে করো তোমার ইন্টেস্টাইন। এইটা ভাবো ইন্টেস্টাইন। তো স্টমাক আর ইন্টেস্টাইনের মাঝখানে থাকবে, এই যে এই জায়গাগুলোতে থাকবে অ্যাডিপোজ কানেকটিভ টিস্যু, যেটা স্টমাক আর ইন্টেস্টাইনকে কানেক্ট করে রেখেছে। এই সব জায়গাতে থাকবে। বুঝতে পারলাম? মোট কথা, তারপরে হচ্ছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেমে আরো অনেক কিছু আছে। এইখানে মনে করো লিভার আছে, হ্যাঁ কি না, গল ব্লাডার আছে, আরো অনেক অর্গ্যানস আছে। এখানে স্প্লিন আছে, তারপরে প্যানক্রিয়াস আছে, এখানে প্যানক্রিয়াস আছে। এগুলো সব অর্গ্যান গুলো যে আছে, অ্যারিওলার কানেকটিভ টিস্যু, এই সব অর্গ্যান গুলোকে টাইটলি প্যাকেজিং করে রেখেছে। না হলে তো রাত্রিবেলা ঘুমায় আছো, হা করে লিভারটা বাড়ায় চলে আসলো, তাহলে প্যানক্রিয়াসটা বাড়ায় চলে আসলো, ওরকম কি হয়? কেন হয় না? মুখ দিয়ে বেরোয় চলে আসলো। কেন? কারণ এগুলো অ্যারিওলার কানেকটিভ টিস্যু দিয়ে টাইটলি প্যাকড থাকে। তাহলে এই যে মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো, ফিল স্পেস ইনসাইড অর্গ্যানস এন্ড ফাউন্ড অ্যারাউন্ড মাসেলের চারিদিকে পাওয়া যায়, ব্লাড ভেসেলের চারিদিকে পাওয়া যায়, নার্ভস এর চারিদিকে পাওয়া যায়। এগুলো হচ্ছে কোথায় কোথায় পাওয়া যায় তার এক্সাম্পল। ফাংশন, অবশ্যই কি বললাম, যে এটা একটা সাপোর্টিং এন্ড প্যাকিং মেটেরিয়াল, সাপোর্টিং এন্ড প্যাকিং টিস্যু বিটুইন অর্গ্যানস। অর্গ্যানগুলোর মাঝখানে মাঝখানে থেকে ওগুলো অর্গ্যানগুলোকে কানেক্ট করে রেখেছে। আর এছাড়াও এই টিস্যুগুলো দিয়ে ব্লাড ভেসেল থেকে অক্সিজেন, নিউট্রিয়েন্টস, এগুলো ডিফিউশন হয় টিস্যুর মধ্যে। Matrix of this tissue is important in diffusion of oxygen and nutrients from small blood vessels. ব্লাড থেকে অক্সিজেনকেও সাপ্লাই দেয় এরা অন্যান্য টিস্যুগুলোতে। 2 নম্বর ফাংশন কি, যে ইট হেল্পস ইন রিপেয়ার অফ টিস্যু আফটার ইনজুরি। কিন্তু
কোথাও ধরে নাও ইন্টারনাল ইনজুরি হলো, তাহলে এই অ্যাডিপোজ তোমার অ্যাডিওলার টিস্যু গুলো ওখানে রিপেয়ার করে দেয়। 2 নম্বর, আমি বললাম কি এর মধ্যে প্রচুর ম্যাক্রোফাজ থাকে, তাই না? তারপরে কি বললাম যেন, ইমিউনোসাইট থাকে, যারা ফরেন টক্সিনের সাথে কমব্যাট মানে যুদ্ধ করে, মানে ধরে নাও কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস ঢুকে গেল, তার এগেনস্টে ফাইট করবে। আর আরেকটা তো বলেই দিলাম, মাসেলের সাথে স্কিনকে ফিক্স করে রাখে, মাসেলের সাথে স্কিনকে জয়েন করে রাখে। তাহলে এটা হয়ে গেল অ্যারিওলার কানেকটিভ টিস্যু। এইবার চলে আসো ডেন্স কানেকটিভ টিস্যু। ডেন্স কানেকটিভ টিস্যু, অ্যারিওলারটা কি ছিল? অ্যারিওলারের আরেকটা নাম কি ছিল? লুজ কানেকটিভ টিস্যু, মানে ফাঁকা জায়গা বেশি। এবার লুজ হচ্ছে ডেন্সের অপোজিট, হ্যাঁ কি না? মানে ডেন্স মানে কি এখানে অত বেশি ফাঁকা জায়গা থাকবে না, ঘন। ডেন্স মানে কি ঘন। তো এটা হচ্ছে 2 রকমের হয়, একটা হচ্ছে তোমার টেন্ডন, আর একটা হচ্ছে লিগামেন্ট। আর দুটার স্ট্রাকচারই প্রায় একই রকম হয়। দেখো এখানে একটা ম্যাগনিফাইড স্ট্রাকচার দেওয়া আছে। এই ওপরের গোল ছবিটা হচ্ছে টেন্ডন আর লিগামেন্টের বা ডেন্স কানেকটিভ টিস্যুর স্ট্রাকচার। দেখো এইখানে এই যে ফাইব্রোব্লাস্ট সেলগুলো দেখা যাচ্ছে, এই যে ফাইব্রোব্লাস্ট সেলগুলো দেখা যাচ্ছে, এইটা মনে করো ফাইব্রোব্লাস্ট সেলের একটা রো। ফাইব্রোব্লাস্ট সেল কি প্রডিউস করে বলো? এখনই তো বললাম ফাইব্রোব্লাস্ট সেল কি প্রডিউস করে। আরে ফাইব্রোব্লাস্ট কি প্রডিউস করে? ফাইবার প্রডিউস করে। এই যে দেখো এগুলো হচ্ছে এই যে ফাইবার গুলো, প্যারালালি অ্যারেঞ্জড ফাইবার। আমার এখানে একটু আবছা, কিন্তু বইতে দেখো এগুলো ফাইবার গুলো দেখা যাচ্ছে। কোন ফাইবার? কি লেখা আছে এখানে? কোলাজেন। কোলাজেন ফাইবার। এখানে কোলাজেন ফাইবার গুলো দেখা যাচ্ছে। তার মানে কি, প্যারালালি অ্যারেঞ্জড কোলাজেন ফাইবারের মাঝে মাঝে এরকম ফাইব্রোব্লাস্ট সেলের রো দেখতে পাওয়া যাচ্ছে। কোলাজেন ফাইবার, প্যারালালি অ্যারেঞ্জড কোলাজেন ফাইবারের মাঝে মাঝে তোমার হচ্ছে ফাইব্রোব্লাস্ট সেলের রো, ফাইব্রোব্লাস্ট সেলের একটা লাইন দেখতে পাওয়া যাচ্ছে মাঝে মাঝে। তো দুটোই হয়, টেন্ডন লিগামেন্ট দুটোই এরকম দেখতে হয়। ঠিক আছে? তাহলে এ দেখতে কিরকম, যে ইট ইজ characterized by ordered and densely packed collection of fibers and cells, এরকম দেখতে হয়। কয় রকমের হয় এটা? একটা বললাম টেন্ডন, আর একটা কি বললাম? লিগামেন্ট। এইবার টেন্ডন আর লিগামেন্টটাকে, এটা পরীক্ষায় আসবে কিন্তু, টেন্ডন লিগামেন্ট এইটা আসবেই সবার জন্যই, সেই জন্য এটা ভালোভাবে বোঝো। ভাবো এইটা হচ্ছে আমাদের বাইসেপ মাসেল না, ডায়াগ্রাম না, এখান থেকে কোয়েশ্চেন। এটা ভাবো আমাদের বাইসেপ মাসেল। এই যে এই মাসেলটা হচ্ছে আমাদের বাইসেপ মাসেল, ঠিক? আর এই যে বোনটা, এইখানে যে হাড্ডিটা আছে, এই হাড্ডিটার নাম, বোনটার নাম হচ্ছে হিউমেরাস। এই হাড্ডিটার নাম হচ্ছে হিউমেরাস। আর আমাদের ফোর আর্মে দুটো হাড্ডি আছে, একটার নাম হচ্ছে রেডিয়াস, আর একটার নাম হচ্ছে আলনা। এই হাড্ডিটার নাম রেডিয়াস, এই হাড্ডিটার নাম আলনা। এইবার দেখো বাইসেপটা দেখো তোমার, আমার এই এই যে দেখো হিউমেরাসের সাথে একটা টিস্যু দিয়ে লেগে আছে, হ্যাঁ কি না? এইটা হচ্ছে টেন্ডন। এইখানেও দেখো বাইসেপটার নিচে আবার দেখো আলনার সাথেও লেগে আছে এই জায়গাটা, হ্যাঁ কি না? এই জায়গাটাও কিন্তু টেন্ডন। তাহলে টেন্ডন কি করছে? মাসেলের সাথে কাকে কানেক্ট করছে? বোনকে কানেক্ট করছে, মাসল টু বোন। টেন্ডন এটা করে, ঠিক? এইবার দেখো হিউমেরাসের সাথে আবার রেডিয়াস আলনা কানেক্টেড। এই যে দেখো এই সুতোটা, এই যে দেখো এইখানে একটা দেখতে পাওয়া যাচ্ছে, হিউমেরাসের সাথে দেখো রেডিয়াসটা কানেক্টেড। এখানেও দেখো একটা দেখা যাচ্ছে, এখানেও একটা দেখা যাচ্ছে। এইটা হচ্ছে তোমার কি বলতো, এইটা হচ্ছে তোমার লিগামেন্ট। তাহলে লিগামেন্ট কার সাথে কারকে কানেক্ট করছে? বোন না, বোনের সাথে বোনকে কানেক্ট করছে। তো হিউমেরাসও একটা বোন, রেডিয়াসও একটা বোন, হ্যাঁ কি না?
তাহলে টেন্ডন কি করে মাসল টু বোনকে কানেক্ট করে, আর লিগামেন্ট কি করে বোন টু বোনকে কানেক্ট করে। মনে রাখবা, এটা কিন্তু পরীক্ষায় খুবই আসে এই কোয়েশ্চেনটা। আচ্ছা, নেক্সট, তাহলে এবার টেন্ডন আর লিগামেন্টের স্ট্রাকচারটা এবার দেখে নিই, বা এদের নেচারটা কিরকম সেটা একটু দেখে নিই। যে tendons are cord-like strong inelastic structure that joins skeletal muscle to bone। এর আগের দিন তোমাদেরকে স্কেলিটাল মাসল পড়িয়েছি না, স্কেলিটাল মাসল, স্মুথ মাসল, কার্ডিয়াক মাসল। তো স্কেলিটাল মাসলের সাথে বোনকে জয়েন করে। হুম, কর্ড লাইক, কর্ড মানে কি একটা তারের মতো, বলে না কর্ড দিয়ে কানেক্ট করা। আর কি স্ট্রং, বেশ স্ট্রং হবে, কিন্তু কি লেখা আছে ইনইলাস্টিক, মানে এটা গার্ডারের মতো টানলে লম্বা হয় না। গার্ডার টানলে কি হয়, লম্বা হয়, ওটাকে কি বলে ইলাস্টিক বলে, নেচারটাকে ইলাস্টিক বলে, কিন্তু এটা কি ইনইলাস্টিক, মানে এটা অত টানলে লম্বা হয় না। তার মানে কি লেখা আছে দেখো, এর গ্রেট স্ট্রেংথ আছে বাট লিমিটেড ফ্লেক্সিবিলিটি। বেশ ভালো স্ট্রং, কিন্তু অত বেশি ফ্লেক্সিবল না, অত টানা যায় না। তাহলে টেন্ডন কিন্তু বেশি টানলে ছিঁড়ে যেতে পারে। আর টেন্ডনের তো বলেই দিলাম, ওই যে প্যারালাল বান্ডল অফ কোলাজেন ফাইবার, তাই না, এই যে ছবিটা যে দেখালাম, কোলাজেনের প্যারালাল বান্ডল থাকে, মাঝখানে মাঝখানে কি থাকবে, ফাইব্রোব্লাস্টের রো থাকবে, হ্যাঁ কি না, বিটুইন হুইচ আর প্রেজেন্ট রোজ অফ ফাইব্রোব্লাস্ট, যেটার নাম হচ্ছে টেন্ডিনোসাইট। এখানে ফাইব্রোব্লাস্টের একটা স্পেশাল নাম দিয়েছে, যেটার নাম হচ্ছে টেন্ডিনোসাইট। আর কোলাজেন ফাইবার গুলো কি স্যার, এই কোলাজেন ফাইবার গুলো যে আছে এগুলো কি এরকম ফাঁকাই থাকবে না, ওগুলো আবার ওই যে দেখো আগেরটা যে পড়ালাম অ্যারিওলার কানেকটিভ টিস্যু, এই অ্যারিওলার কানেকটিভ টিস্যু দিয়ে আবার প্যাকেজিং হয়ে থাকে, বাইন্ড হয়ে থাকে। এই যে কোলাজেন ফাইবারস আর বাউন্ডেড বাই অ্যারিওলার কানেকটিভ টিস্যু। তাহলে এটা হয়ে গেল টেন্ডন, মাসল টু বোন। এইবার চলে আসো হচ্ছে লিগামেন্ট। লিগামেন্ট হচ্ছে আবার কি ইলাস্টিক স্ট্রাকচার হুইচ কানেক্ট বোন টু বোন। আগেরটা কি ছিল, কি ছিল বলো, ইনইলাস্টিক, আর এটা কি লেখা আছে ইলাস্টিক। তার মানে এটা একটু টানলে লম্বা হবে, মানে একটু ফ্লেক্সিবল। A ligament is highly elastic and has great strength। গ্রেট স্ট্রেংথ আছে, দেখো আগের আর পরেরটার মধ্যে কি সিমিলারিটি, এটাতেও দেখো গ্রেট স্ট্রেংথ, এটাতেও দেখো গ্রেট স্ট্রেংথ, কিন্তু ডিফারেন্স কি, এটা দেখো লিমিটেড ফ্লেক্সিবিলিটি, তাই না, আর এটা কি লেখা আছে, আর এটা হাইলি ইলাস্টিক, এটা বেশি ফ্লেক্সিবল। আর কিন্তু এর মধ্যে ম্যাট্রিক্স মানে ফ্লুইডটা একটু কম থাকে, ভেরি লিটল ম্যাট্রিক্স। আর আর বাকি যে স্ট্রাকচারটা ওটাও একই, ওই আগেরটার মতনই, এই যে মেনি কোলাজেন ফাইবার বাউন্ড বাই অ্যারিওলার কানেকটিভ টিস্যু, মাঝখানে মাঝখানে ফাইব্রোব্লাস্ট সেলগুলো থাকবে, ওগুলো একই আছে, স্ট্রাকচার দুটারই সেম। তাহলে দেখো লিগামেন্ট হচ্ছে বেশি ইলাস্টিক, যারা বেশ তোমার হচ্ছে ব্যায়াম করে, যোগ ব্যায়াম করে, তাদের লিগামেন্ট খুব ফ্লেক্সিবল হয়, সেই জন্য ওরা হাত পা এরকম এরকম করে এরকম করে, তাই না, ওদের লিগামেন্ট গুলো খুব ফ্লেক্সিবল হয়। হুম, তাহলে লিগামেন্ট, দেখো লেখা আছে কি যে লিগামেন্ট স্ট্রেনদেন দা জয়েন্ট এন্ড পারমিট নরমাল মুভমেন্ট, নরমাল মুভমেন্টকে অ্যালাউ করে, কিন্তু ওভার ফ্লেক্সিং করলে বা ওভার এক্সটেনশন করলে কিন্তু লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে। ওটাকে স্প্রেইন বলে। স্প্রেইন ইজ কজড বাই এক্সেসিভ পুলিং অর স্ট্রেচিং অফ লিগামেন্টস। হ্যাঁ, ছিঁড়ে যাওয়া বা লিগামেন্ট, গোটা লিগামেন্ট একবারে না ছিঁড়লেও দেখা গেলো সাইড থেকে একটু ছিঁড়ে গেল, এটাকে স্প্রেইন বলে। আর লিগামেন্ট কিন্তু মানে ইরিপ্লেসেবল, তখন অপারেশন করতে হয়, খেলোয়াড়দের অনেক সময় লিগামেন্ট ছিঁড়ে যায় কিন্তু। তাহলে টেন্ডন আর লিগামেন্টের ডিফারেন্স কি দাঁড়ালো, যে টেন্ডন হচ্ছে তোমার ইনইলাস্টিক, কিন্তু লিগামেন্ট হচ্ছে ইলাস্টিক। টেন্ডন হচ্ছে মাসেলের সাথে বোনকে কানেক্ট করে, আর লিগামেন্ট বোনের সাথে বোনকে কানেক্ট করে।
টেন্ডনের মধ্যে হোয়াইট ফাইবার মানে কোলাজেন ফাইবারটা বেশি থাকে, কিন্তু লিগামেন্টের মধ্যে হোয়াইটও থাকে আবার ইয়েলো থাকে, মানে কোলাজেন আর ইলাস্টিন দুটোই থাকে। অ্যাপনিওরোজেউস এটা পড়তে হবে না। এইবার চলে আসো অ্যাডিপোজ টিস্যু। নেক্সট চলে আসা হচ্ছে অ্যাডিপোজ টিস্যু। তোমাদেরকে আমি শুরুতে যে সেলগুলো পড়ালাম, শুরুতে যে এই যে এখানে যে সেলগুলো পড়ালাম, সেকেন্ড সেলটার নাম কি ছিল? অ্যাডিপোজ সেল। যার মধ্যে কি স্টোর থাকে বলেছিলাম? ফ্যাট স্টোর থাকে। তাহলে অ্যাডিপোজ টিস্যু মানে ওর মধ্যে অ্যাডিপোজ সেল বেশি থাকবে, মানে ফ্যাট সেল বেশি থাকবে। চলে আসো, দেখো adipose tissue basically aggregation of adipose tissue is basically aggregation of fat cells or adipocytes or adipose cells। এই যে দেখো এটা হচ্ছে একটা ফ্যাট সেল, এই যে এটা, যার মধ্যে একটা বড় ভ্যাকিউল আছে, আর এই ভ্যাকিউলের মধ্যে ফ্যাট স্টোর করে রেখেছে, ফ্যাট। Each fat cell is rounded or oval in shape and consists a large droplet of fat that almost fills it, যেটা প্রায় গোটা জায়গাটা নিয়েই থাকে সেলের ভিতরে। The fat cells are arranged into a lobule separate, আচ্ছা, আর এর মধ্যে ছোট ছোট লবিউলস থাকে। লবিউল মানে কি? এই যে ধরো এই গ্রুপ অফ ফ্যাট সেল হচ্ছে একটা লবিউল, ভাবো এটা একটা লবিউল, এই গ্রুপটা মনে করো আরেকটা লবিউল, এইটা হচ্ছে এক একটা মানে ফ্যাট সেলের এক একটা গ্রুপকে লবিউল বলে। তো এই লবিউল গুলো আবার সেপারেটেড থাকে কিন্তু কোলাজেন আর ইলাস্টিন ফাইবার দিয়ে পার্টিশন করা থাকে। এই যে দেখো এখানে কোলাজেন ফাইবার, এই লবিউল, এই লবিউল আর এই লবিউলের মাঝখানে ভাবো এখানে একটা লবিউল আছে আর এখানে একটা লবিউল, এর মাঝখানে কোলাজেন ফাইবারের পার্টিশন আছে। বা এইখানে দেখো ব্লাড ভেসেলও দেখতে পাওয়া যাচ্ছে, এই যে দেখো এইটা হচ্ছে ব্লাড ভেসেল, এই যে দেখো নিচের দিকে লেখা আছে ব্লাড ভেসেল, হ্যাঁ কি না? তাহলে ব্লাড ভেসেল বা কোলাজেন ফাইবারের পার্টিশনস থাকে, মানে পার্টিশন মানে কি? প্রাচীর, বা দুইটার মাঝখানে একটা কি বলবো, একটা ডিভিশন, ডিভিশন। So partition of collagen and elastin fiber, these partitions carry blood vessels of lobules। এই যে দেখো এখান দিয়ে ব্লাড যাওয়া আসা করে, এই পার্টিশন গুলোর মাঝখানে যে ব্লাড ভেসেল আছে এখান দিয়ে ব্লাড যাওয়া আসা করবে। স্যার ব্লাড কেন যাওয়া আসা করবে? কারণ আমাদের এই সেলগুলোকে অক্সিজেন সাপ্লাই দিতে হবে, ফুড সাপ্লাই দিতে হবে, সেই জন্য এখানে ব্লাডের সাপ্লাইটা দরকার। ঠিক আছে, এইবার দেখো অকারেন্স। অকারেন্স, এই যে আমার একটা সুন্দর আছে, এইখানে ফ্যাট আছে স্কিনের নিচে, অনেক হাতগুলা বেশ মারোয়ারিদের হাতগুলা কি ঘি সেক্টর খানে वाले, হ্যাঁ হয় কি না? দাদিদের এই হাতগুলো এইরকম বড় বড়। তারপরে হচ্ছে এই যে পায়ের এখানে থাকে প্রচুর ফ্যাট। তো এইগুলা হচ্ছে জায়গা। দেখো the adipose tissue is abundant below the skin, স্কিনের নিচে প্রচুর অ্যাডিপোজ টিস্যু থাকে, সেই জন্য ম্যাক্সিমাম ফ্যাট স্কিনের নিচেই জমা হয়। আচ্ছা তারপরে কোথায় থাকে? ইন্টারনাল অর্গানের চারিদিকে থাকবে। সাপোজ এইদিকে দেখবা, সাপোজ এটা মনে করো কিডনি, এটা মনে করো আমাদের হার্ট, হার্টকে প্রোটেক্ট করার জন্য হার্টের চারিদিকে অ্যাডিপোজ টিস্যু মানে ফ্যাট সেল থাকে এরকম করে, হার্টের চারিদিকে থাকবে এরকম ফ্যাট সেল, সবার হার্টের চারিদিকে থাকে, কিন্তু বেশি হয়ে গেলে আবার মুশকিল, ওটাকে কোলেস্টেরল বলে তখন আবার। তারপরে মনে করো এই যে কিডনি, ভাবো এটা হচ্ছে কিডনি, বেশি হয়ে গেলে হার্ট ভালো করে পাম্প করতে পারবে না, হার্টের উপরে চাপ পড়বে। এই যে কিডনি, কিডনির উপরেও ফ্যাটের একটা কুশনিং থাকে, কথা বলো না, কিডনির উপরেও ফ্যাটের একটা কুশনিং থাকে। কেন থাকে স্যার? যদি কোনো কারণে আঘাত লাগে মানে অ্যাক্সিডেন্ট হয়, তাহলে এই ফ্যাটের কুশনটা ইন্টারনাল অর্গান গুলোকে প্রোটেক্ট করে, কুশনের মতো। হুম। আর আর কোথায় থাকে? ইয়োলো বোন ম্যারোতে থাকে। স্যার ইয়োলো বোন ম্যারো কি? আমাদের বডির যে লং বোন, লং বোন কাকে বলে?
হাতের বোনকে, পায়ের বোনকে লং বোন বলে। ভাবো এটা হচ্ছে একটা লং বোন, এই লং বোনের মাঝখানে একটা ক্যানাল থাকে, একটা ফাঁকা একটা টিউব থাকে, এই টিউবের মধ্যে একটা ফ্লুইড থাকে যেটাকে বলে বোন ম্যারো, জানো তো? তো বোন ম্যারো দুই রকমের হয়, রেড বোন ম্যারো আর ইয়েলো বোন ম্যারো। তো এই ইয়েলো বোন ম্যারোর মধ্যে তোমার ফ্যাট থাকে, ইয়েলো বোন ম্যারোর মধ্যে ফ্যাট থাকে। হুম, রেড এর মধ্যে, রেড বোন ম্যারোর মধ্যে অত থাকে না, তোমার ইয়েলো বোন ম্যারোর মধ্যে ফ্যাট থাকে। এখানে রেড ইয়েলো দুটোই আছে, বুঝলা? এখানে রেড ইয়েলো দুটোই আছে, কিন্তু কোনটার মধ্যে ফ্যাট থাকবে? ইয়েলো বোন ম্যারোর মধ্যে ফ্যাট থাকবে। তো স্যার এবার ফ্যাটের কাজ কি? ফ্যাট সার্ভস অ্যাজ ফ্যাট রিজার্ভ, এই মানে সরি, অ্যাডিপোজ টিস্যুর ফাংশন কি? সার্ভস অ্যাজ ফ্যাট রিজার্ভার, ফ্যাটকে স্টোর করে রাখে। এবার যদি ধরে নাও কোনো কারণে কেউ স্টারভেশন এ চলে গেল বা ফাস্টিং করছে, মনে করো এক বেলা না খেয়ে আছে, তখন ও সারাদিন কিভাবে এনার্জি পাবে? এই ফ্যাট সেল থেকে বা অ্যাডিপোজ সেল থেকে ফ্যাট বার্ন হয়ে হয়ে ওই এনার্জি পাবে। ঠিক আছে। 2 নম্বর কি? ইট প্রোভাইডস শেপ টু দ্য লিম্বস এন্ড দ্য বডি। আমাদের লিম্বস মানে কি? হাত পাকে শেপ দিচ্ছে, যেরকম ফ্যাট থাকবে সেরকম শেপ হবে, বুঝতে পারছো? বডিকে একটা শেপ দিচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে কিপ ভিসেরাল অর্গানস ইন পজিশন, হার্টকে হার্টের জায়গায় রাখে, কিডনিকে কিডনির জায়গায় রাখে, টাইটলি প্যাকড করে রাখে এই ফ্যাট গুলো। আর আরো একটা মেন ইম্পর্টেন্ট কাজ আছে, শক অ্যাবজর্বিং কুশনের মতো কাজ করে কিডনির চারিদিকে, আই বলের চারিদিকে, যাতে যদি কোনো অ্যাক্সিডেন্ট হয় তাহলে এই ফ্যাটটা যাতে এই অ্যাক্সিডেন্টের শকটাকে যাতে অ্যাবজর্ব করে দেয়। যেমন ধরো এই যে আই বল, আই বলের এই এই জায়গাগুলোতে প্রচুর ফ্যাট থাকে, যদি কোনো কারণে এখানে মানে কোনো আঘাত লাগে, ডাইরেক্ট যাতে আই বলে ওটা না যায়, ওটা যাতে এই ফ্যাট সেল গুলো যাতে ওটা শকটাকে অ্যাবজর্ব, হাড্ডির নিচে উপরে থাকবে ফ্যাট, বুঝলা? আর 4 নাম্বার, 4 নাম্বার হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, ফ্যাট হচ্ছে ব্যাড কন্ডাক্টর অফ হিট, মানে কি? ইনসুলেটর। সেই জন্য ফ্যাট বডি হিট কে বেরোতে দেয় না, আর আমাদের বডিটাকে গরম রাখে। তার মানে কি? আমাদের রেগুলেট বডি টেম্পারেচার। বিং এ পুয়ার কন্ডাক্টর অফ হিট, ইট রিডিউসেস হিট লস ফ্রম দ্য বডি। ঠিক আছে, তাহলে এটা ছিল তোমার হচ্ছে অ্যাডিপোজ টিস্যুর ফাংশন। হয়ে গেল 2 নাম্বার কানেকটিভ টিস্যু। এবার চল। হুম, হ্যাঁ ওটা তো অন্য ব্যাপার। এবার দেখো স্কেলিটা, আমাদের হচ্ছে 3 নাম্বার, সরি 4 নাম্বার কানেকটিভ টিস্যু, সেটা হচ্ছে স্কেলিটাল টিস্যু। এই যে দেখো, এটা হচ্ছে আমাদের বডি স্কেলিটন, এটা হচ্ছে আমাদের বডি স্কেলিটন, মানে কি? আমাদের বডির কঙ্কালটা, ঠিক? এবার এই যে দেখো, আমি যেটা বলতে চাইছি, কেন স্কেলিটন বা হাড্ডিকে বা বোনস কে কেন কানেকটিভ টিস্যু বলে? এই যে আমাদের হাতকে, হ্যান্ডকে কানেক্ট করে রেখেছে বডির সাথে, হ্যাঁ কি না? পা কে কানেক্ট করে রেখেছে বডির সাথে, এই কারণে এটাকে কানেকটিভ টিস্যু বলে। এবার আমাদের স্কেলিটাল টিস্যুর মধ্যে কি সবই কি বোনস হয়? না, আমাদের স্কেলিটাল টিস্যু 2 রকমের, একটা হচ্ছে তোমার কার্টিলেজ আর একটা হচ্ছে বোন। সব বোন হয় না, বোন বাদ দিয়ে আরো একটা জিনিস হয় যেটার নাম হচ্ছে কার্টিলেজ। সবার প্রথমে আমি কার্টিলেজ সম্পর্কে বলে দিই, জিনিসটা কি, কার্টিলেজ কি। দেখো, এই যে দেখো আমাদের নোজের টিপ, এই যে এই জায়গাটা ফ্লেক্সিবল জায়গাটা, এখানে কার্টিলেজ আছে। তারপরে এই যে কানের যে পিনা, এইটা, এই জায়গাটায় কার্টিলেজ আছে। ঠিক আছে, যে এই ফ্লেক্সিবল জায়গাগুলো শক্ত কিন্তু অতটাও শক্ত না, তাই না? তো এই জায়গাগুলোতে কার্টিলেজ আছে। আর কোথায় কার্টিলেজ আছে? এই যে দেখো, আমাদের এই বোনগুলোকে রিবস বলে, এই যেগুলো পাঁজরের হাড্ডি, হ্যাঁ কি না? যার ভিতরে লাংস আছে আর আমাদের হার্ট আছে। এই পাঁজরের হাড্ডির এন্ড গুলোতে কার্টিলেজ থাকে, এখানে কার্টিলেজ থাকে।
এই যে এই জায়গাগুলোতে কার্টিলেজ থাকে। আর কোথায় থাকে? এই যে বলো তো, একটা বোন আর আরেকটা বোনের মাঝখানের এই জাংশনটাকে কি বলে? জয়েন্ট। এই জয়েন্টে কার্টিলেজ থাকে। এই জয়েন্টে কার্টিলেজ থাকে। কিরকম দেখতে হয় ভাবো, এইটা একটা বোন আর এইটা ভাবো আর একটা বোন। এই দুটো বোনের টিপে থাকবে কার্টিলেজ। এই যে এইখানে থাকবে কার্টিলেজ। হ্যাঁ, ওই যে ধরে নাও যখন চিকেন লেগ পিস খাচ্ছ, মাংস টাংস খাওয়ার পরে দেখবা হাড্ডির টিপ থাকে, টিপে একটা বিস্কুটের মতো একটা জিনিস চিবানো যায়, তাই না? ওইটা হচ্ছে কার্টিলেজ। তো কেন স্যার এখানে কার্টিলেজ থাকে? দেখো, জয়েন্ট, যখন জয়েন্ট মানে কি, দুটা মুভেবল বোনের জাংশন। তো যখন একটা জয়েন্টকে আমরা এরকম মুভ করছি, তখন এই দুটো বোনের মধ্যে ঘষাঘষি হচ্ছে, ফ্রিকশন হচ্ছে। এবার ফ্রিকশন হলে তো হাড্ডিটা ক্ষয় হয়ে যাবে। তো যাতে ক্ষয় না হয়ে যায়, সেই জন্য হাড্ডির ওপরে কার্টিলেজের একটা টুপি থাকে। তো কার্টিলেজ কি করে, জয়েন্টটাকে আরো স্মুথ করে দেয়, আর হাড্ডিটাকে ক্ষয় হতে দেয় না, ফ্রিকশন হতে দেয় না। তো এই জায়গাগুলোতে কার্টিলেজ থাকে। আর কোথায় থাকে? এই যে বয়স্কদের হয়, বয়স হলে তো দেখো ক্যালসিয়াম ধীরে ধীরে কমতে থাকে। হ্যাঁ, ক্যালসিয়ামের অ্যাবজর্পশন আমাদের বয়স হলে কমে যায়। মানে আমরা খাবারের মাধ্যমে যে খাওয়া ক্যালসিয়াম নিচ্ছি কিনা, ধরো দুধের মধ্যে ক্যালসিয়াম আছে, ব্যানানার মধ্যে ক্যালসিয়াম আছে। তো যখন ওগুলো আমরা এখন ইয়ং আছি, আমাদের পেট মানে স্টমাক, সরি ইন্টেস্টাইন সেই ক্যালসিয়াম অ্যাবজর্ব করতে পারে। কিন্তু বয়স হলে না, ডাইজেস্টিভ সিস্টেমও অনেক উইক হয়ে যায়, ক্যালসিয়ামও অত অ্যাবজর্ব করতে পারে না, বোন ফর্মেশনও হয় না। সেই জন্য এই ঘটনাগুলো বয়স হলে হয়ে যায়। বোন। আর কোথায় থাকে কার্টিলেজ স্যার? এই যে দেখো, আমাদের এইটা কি, এটাকে কি বলে? ব্যাকবোন বলে, হ্যাঁ কি না? পিছনের দিকে যে শিরদাঁড়াটা, ব্যাকবোন। তো ব্যাকবোন কি, এরকম অনেকগুলো ছোট ছোট হাড্ডি দিয়ে তৈরি। এরকম ছোট ছোট হাড্ডি দিয়ে তৈরি, এই হাড্ডিগুলোকে ভার্টিব্রা বলে, ভার্টিব্রা। তো দুটো ভার্টিব্রার মাঝখানে থাকে ইন্টার ভার্টিব্রাল ডিস্ক, এইখানে থাকে কার্টিলেজ। সেই জন্য আমরা ব্যাকবোনকেও বেশ আমাদের ফ্লেক্সিবল, তাই না? সামনে পিছনে এরকম ঝুঁকতে উঠতে পারে। তাহলে দেখো, চিত্রা তুমি এই দিকে, চিত্রা তুমি সামনে আসো, এখানে আসো। ও তো গেছে অবশেষ, এখানে আসো। আমি যে বলছি, আমি যে বডি মুভমেন্ট করছি, কিছুই দেখছো না, এখানে আসো, এখানে বসবা। এবার দেখো কার্টিলেজ হচ্ছে তাহলে কি, ও আগে আমি অকারেন্সটা যেগুলো বললাম, আগে অকারেন্স বুঝিয়ে দিই, স্ট্রাকচারে আমি পড়ে যাচ্ছি। কার্টিলেজ ইজ লোকেটেড ইন ইয়ারে, বললাম এই যে কানে থাকবে, ইয়ার পিনা বলে এটাকে। নোজ টিপে থাকবে। আচ্ছা, এপিগ্লটিস কোন জায়গাটা আমি বলে দিই, দেখো। এপিগ্লটিস হচ্ছে, এই যে দেখো, ধরে নাও এটা, এইটা হচ্ছে মাউথ, এইদিকে আসছে নেজাল প্যাসেজ, এইবার এই দিকে চলে গেল উইন্ড পাইপ, আর এই দিকে পিছন দিকে চলে গেল ফুড পাইপ। এটার নাম কি? উইন্ড পাইপ। উইন্ড পাইপের আর একটা নাম হচ্ছে ট্র্যাকিয়া, আর এইটার নাম হচ্ছে ফুড পাইপ। তাহলে যখন আমরা ধরে নাও, যখন আমরা খাবার খাচ্ছি, খাবারটা কোনটাতে যাওয়া উচিত? উইন্ড পাইপে যাওয়া উচিত না ফুড পাইপে যাওয়া উচিত? অবশ্যই ফুড পাইপ। উইন্ড পাইপে চলে গেলে কি হবে, তাই কি না, নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, চোখ হয়ে যাবে, তাই কি না? তো কি থাকে, এই জায়গাটাতে একটা এরকম ঢাকনার মতো স্ট্রাকচার থাকে, এইটার নাম হচ্ছে এপিগ্লটিস। এটাও কার্টিলেজ দিয়ে তৈরি, এটাও কার্টিলেজ দিয়ে তৈরি, এপিগ্লটিস। তো যখন আমরা খাবার খাই, এই ঢাকনাটা আমাদের উইন্ড পাইপটাকে এরকম ক্লোজ করে দেয়, যাতে খাবারটা শুধু ফুড পাইপেই যাতে যায়, উইন্ড পাইপে যাতে না ঢুকতে পারে, এখানে থাকে। আচ্ছা, এবার দেখো উইন্ড পাইপে, উইন্ড পাইপ বা ট্র্যাকিয়ার চারিদিকেও এখানেও কার্টিলেজ থাকে, এইখানে বাইরের দিকে রিং এর মতো। কেন থাকে? ধরে নাও তুমি একটা বটলে মুখ লাগিয়ে, প্লাস্টিকের বটলে মুখ লাগিয়ে করে সব হাওয়া বের করে দিলাম, কি হবে? বটলটা চুপসে যাবে।
তো এরকম কন্ডিশন আমাদের উইন্ড পাইপেও হতে পারে। তাহলে উইন্ড পাইপে যদি হয়, তাহলে উইন্ড পাইপ যদি চুপসে যায় তাহলে তো আর শ্বাস নিতে পারবো না। তো কার্টিলেজ কি করে, কার্টিলেজের রিং গুলো এরকম করে উইন্ড পাইপটাকে সাপোর্ট দিয়ে রাখে যাতে ওটা কোল্যাপস না করে, চুপসে না যায়। তো এই যে দেখো, এখানে এপিগ্লটিসে থাকে, আর কোথায় বললাম, এই যে ইন্টার ভার্টিব্রাল ডিস্ক, এই যে এই ছবিটা, ভার্টিব্রাল কলামের মাঝখানে মাঝখানে এই জায়গাগুলোতে থাকবে। তারপর হচ্ছে এন্ড অফ লং বোনস, এই যে লং বোনস এর এন্ডে থাকবে, এই যে এই জায়গাগুলো এইখানে থাকবে। তারপরে কোথায় থাকবে, লোয়ার এন্ডস অফ রিবস, এই যে রিবস এর এই যে হলুদ জায়গাগুলো, যে এই জায়গাগুলো করেছি এইখানে থাকবে। আর কোথায় থাকবে, রিংস অফ ট্র্যাকিয়া অর উইন্ড পাইপ, এই যে এখনই যে ছবিটা আঁকালাম উইন্ড পাইপের এই যে রিং গুলো, এগুলো কার্টিলেজ দিয়ে সাপোর্টেড করা থাকে। তাহলে এইটা বলে দিলাম আমি কি, কার্টিলেজের লোকেশন অর অকারেন্স। এবার চলে আসা হচ্ছে স্ট্রাকচার। প্রথমে আগে একটা জিনিস জানতে হবে, আমাদের কার্টিলেজের সেলগুলোর নাম হচ্ছে কন্ড্রোসাইট। কি? কন্ড্রোসাইট। তো এই কন্ড্রোসাইট, ভাবো এটা হচ্ছে একটা কন্ড্রোসাইট। এই যে এই সেল, সেল মানে কি, এখানে কোন সেল, কন্ড্রোসাইট। এই কন্ড্রোসাইট গুলো একটা ফ্লুইড ফিল্ড স্পেসের মধ্যে থাকে, এই যে এটা একটা ফ্লুইড ফিল্ড স্পেসের মধ্যে থাকে। এই ফ্লুইড ফিল্ড স্পেসটার নাম কি, ল্যাকিউনি। এখান থেকে হবে এটা, ফ্লুইড ফিল্ড স্পেসটার নাম হচ্ছে ল্যাকিউনি। আর এই কন্ড্রোসাইট বা এই সেলগুলো মানে অনেক কিছু সিক্রিট করে, অনেক কিছু সিক্রিট করে, ক্যালসিয়াম, তারপরে হচ্ছে প্রোটিন, এগুলো সিক্রিট করে। এগুলো সিক্রিট করে এই ক্যালসিয়াম প্রোটিন দিয়ে কি বানায়, ম্যাট্রিক্স বানায়, এই যে ম্যাট্রিক্সটা বানায়। এই সেলগুলোর সিক্রিশনই হচ্ছে এই ম্যাট্রিক্সটা। বুঝতে পারছো? তো এর মধ্যে প্রোটিন বেশি থাকে, ক্যালসিয়াম একটু কম থাকে। সেই জন্য মানে কার্টিলেজ হচ্ছে অত শক্ত না, বোনের মতো অত শক্ত না, হ্যাঁ একটু সফট আর ফ্লেক্সিবল। তাহলে দেখো এখানে ওইগুলোই লেখা আছে যে কার্টিলেজ ইজ এ স্পেশাল কানেকটিভ টিস্যু হুইচ ইজ কম্প্যাক্ট এন্ড লেস ভাস্কুলার। আচ্ছা স্যার, লেস ভাস্কুলার কথাটার মানে কি, এইদিকে ফলো করবা। লেস ভাস্কুলার কথাটার মানে হচ্ছে, লেস ভাস্কুলার কথাটার মানে হচ্ছে ব্লাড ভেসেলস আর অ্যাবসেন্ট, মানে ওর মধ্যে কোনো আর্টারি ভেইন ক্যাপিলারি নেই, ব্লাডের সাপ্লাই নেই কার্টিলেজের মধ্যে। লেস ভাস্কুলার কথাটার মানে কি বললাম, ব্লাড ভেসেলস আর অ্যাবসেন্ট। আচ্ছা, তারপরে ওয়াইডলি স্পেসড আউট সেল, সেলগুলো অনেক গ্যাপে গ্যাপে থাকে, স্পেস, ওয়াইডলি স্পেসড আউট সেল। ইট এক্সটেন্সিভ ম্যাট্রিক্স, এই যে ভিতরের ফ্লুইডটাকে কি বলে, ম্যাট্রিক্স, ইজ কম্পোজড অফ, কি বললাম, প্রোটিন এন্ড স্লাইটলি হার্ডেন ক্যালসিয়াম সল্ট। কি দিয়ে তৈরি বললাম, প্রোটিন আর ক্যালসিয়াম সল্ট দিয়ে তৈরি ম্যাট্রিক্সটা। কে তৈরি করে, এই ম্যাট্রিক্সটা প্রোডিউসড এন্ড মেইনটেইনড বাই, কে বললাম, সেলটা, সেলটার নাম কি, কন্ড্রোসাইট। ম্যাট্রিক্স হচ্ছে একটা সলিড চিজ লাইক এন্ড ফার্ম বাট অলসো স্লাইটলি ইলাস্টিক। আর এত অব্দি একটা ব্র্যাকেট করে দাও। আর কন্ড্রোসাইট কিসের মধ্যে থাকে বললাম, কন্ড্রোসাইট একটা ফ্লুইড ফিল্ড স্পেসের মধ্যে থাকে যেটার নাম কি, ল্যাকিউনি। আর ব্লাড ভেসেলস আর অ্যাবসেন্ট ইন, তোমার হচ্ছে ম্যাট্রিক্স। এত অবধি পড়লেই হবে স্ট্রাকচারটা, গোটাটা পড়ার দরকার নেই। মার্কিং করো তো, কোনো হ্যাক ত্যাক নেই। তো ফাংশন কি, কার্টিলেজের ফাংশন কি, অবশ্যই বোনের মতো আমাদের বডিকে সাপোর্ট দেওয়া, বডিকে ডিফারেন্ট পার্টকে ফ্লেক্সিবিলিটি দেওয়া। আর ওই যে বললাম না, জয়েন্টের এন্ডে থেকে জয়েন্টের এন্ড গুলোকে স্মুথ করে দেওয়া, যাতে বোনস গুলোর মধ্যে ফ্রিকশন বা ঘষাঘষি যাতে না হয়। হুম, তাহলে কার্টিলেজ শেষ। এইবার চলে আসো হচ্ছে বোন, এইবার চলে আসো হচ্ছে বোনস। শিখবা, বোনসের সেলকে বলে আবার অস্টিওসাইট অর অস্টিওব্লাস্ট। ইয়েস,
কার্টিলেজের সেলকে কি বলে বললাম? কার্টিলেজের সেলকে কি বললাম? কন্ড্রোসাইট। আর বোনের সেলকে কি বলে? অস্টিওসাইট অর অস্টিওব্লাস্ট। শোনো, অস্টিও এইদিকে যেরকম আমি তোমাদেরকে বললাম কন্ড্রোসাইট যেরকম ল্যাকিউনির মধ্যে থাকে, বলেছিলাম না, এই যে ফ্লুইড ফিল্ড স্পেসের মধ্যে যেরকম থাকে, তোমার অস্টিওসাইটও কিন্তু ল্যাকিউনির মধ্যে থাকে। এই যে দেখো, অস্টিওসাইটও কি লেখা আছে? ফ্লুইড ফিল্ড স্পেস কল ল্যাকিউনি। একটা একটা করে জিনিসটাতে আসবা, আমি যেখান থেকে শুরু করছি ওইখান থেকে দেখবা ব্যাপারটা। তো এইটা হচ্ছে, ধরে নাও যদি এইটা 50x জুম করা ছবি হয়, বোন টিস্যু, এটা যদি 50x হয়, এটা হচ্ছে ধরো 100x জুম করা ছবি। তো এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে অস্টিওসাইট, মানে হচ্ছে বোন সেল। আর এইটা হচ্ছে ফ্লুইড ফিল্ড স্পেস, মানে কি? ল্যাকিউনি। এইটা হচ্ছে ফ্লুইড ফিল্ড স্পেস অর ল্যাকিউনি। কিন্তু এগুলো এরকম দেখো, রিং লাইক স্ট্রাকচার ক্রিয়েট করেছে, হ্যাঁ কি না? এই রিং লাইক স্ট্রাকচার গুলোকে বলা হয় ল্যামেলি। রিং লাইক স্ট্রাকচার গুলোকে বলে, দেখো, ল্যামেলি। আমি বলে দিচ্ছি ব্যাপারটা। এইবার ভাবো, এইটা হচ্ছে একটা অস্টিওসাইট। ভাবো এটা একটা অস্টিওসাইট। আর এইটা ভাবো অস্টিওসাইট ইনসাইড এ ল্যাকিউনি। বুঝতে পারছো তো? এটা অস্টিওসাইট ইনসাইড ল্যাকিউনি, অস্টিওসাইট ল্যাকিউনি। এইরকম করে জিনিসটাকে ভাবো। এইটা হচ্ছে তোমার অস্টিওসাইট, আর এই ফ্লুইড ফিল্ড স্পেসটা হচ্ছে কি? ল্যাকিউনি। এ নাই মনে হয় না, এন ই, ল্যাকিউনি, এন এ ই, ওকে, ল্যাকিউনি। এবার ব্যাপারটা কি, এই ল্যাকিউনি গুলো, এই ল্যাকিউনি গুলো আবার ক্যানাল দিয়ে কানেক্টেড। ক্যানাল মানে ড্রেনের মতো পাইপ লাইন দিয়ে কানেক্টেড। এইরকম, এরকম ড্রেনের মতো পাইপ লাইন দিয়ে কানেক্টেড, ক্যানাল দিয়ে। এরকম করে কানেক্টেড। এই ক্যানাল গুলোকে বলে ক্যানালিকিউলি। হ্যাঁ, ওটা করে আমি তো ওরকম ড্র করলাম, কোথাও তিনটা সাথে। হ্যাঁ, তো এইরকম দেখো, এই যে রিংটা তৈরি হলো, এই যে গোটা রিংটা যে তৈরি হলো, এই রিংটার নাম হচ্ছে ল্যামেলি। রিংটার নাম হচ্ছে ল্যামেলি। হুম। এর ভিতরে আর একটা রিং থাকবে এরকম। এইখানে ভাবো অস্টিওসাইট ল্যাকিউনি, অস্টিওসাইট ল্যাকিউনি, অস্টিওসাইট ল্যাকিউনি, এরকম করে ভিতরে আর একটা রিং বানিয়ে দিল, মানে ভিতরে আর একটা ল্যামেলি। হ্যাঁ, এবার এগুলো আবার ল্যাকিউনি দিয়ে, সরি, ক্যানালিকিউলি দিয়ে কানেক্টেড। এগুলো আবার ক্যানালিকিউলি দিয়ে কানেক্টেড। কথাটা বুঝলা? এটা একটা রিং হলো, এইটা আর একটা রিং হলো। হুম। না না না, মানে কয়েকটা লেয়ার থাকে আর কি, 5-6টা 10-12টা এরকম লেয়ার থাকে। তার মানে এইটা একটা ল্যামেলি, বুঝতে পারছো? এইটা একটা ল্যামেলি, এইটা একটা ল্যামেলি, আর এগুলো কানেক্টেড উইথ ক্যানালিকিউলি। দেখো, একটা ল্যামেলির সাথে আর একটা ল্যামেলিও কিন্তু আবার ক্যানালিকিউলি দিয়ে কানেক্টেড। এগুলাও কিন্তু আবার ক্যানালিকিউলি দিয়ে কানেক্টেড, এগুলো, এটাও ক্যানালিকিউলি। আর একদম মাঝখানে থাকবে একটা ক্যানাল, যেটা নাম হচ্ছে হ্যাভারসিয়ান ক্যানাল। যেটার নাম কি? হ্যাভারসিয়ান ক্যানাল। এই হ্যাভারসিয়ান ক্যানালের মধ্যে
এটা হচ্ছে ভাস্কিউলার। এবার বলো ভাস্কিউলার মানে কি? আমি একটু আগেই বলেছি ব্লাড ভেসেলস। কি? ব্লাড ভেসেলস। তার মানে হ্যাভারসিয়ান ক্যানাল দিয়ে যা যা ব্লাড ফাড আসছে, হ্যাঁ, এখান দিয়ে যা অক্সিজেন এই আমাদের বোন সেলগুলোতে দিয়ে দিচ্ছে, বোন সেলগুলোতে দিয়ে দিচ্ছে। এবার কি হয়, ক্যানালিকিউলির গুলো ফাংশন কি দেখো আমি বলে দিচ্ছি। ক্যানালিকিউলি গুলোর ফাংশন কি, যা অক্সিজেন এই একটা সেল থেকে এই ক্যানালিকিউলি দিয়ে আর একটা সেলের মধ্যে যাবে, বুঝতে পারলা? অক্সিজেন একটা সেল টু সেল এই এই সেলে গেল, এই সেল থেকে এই সেলে গেল, অক্সিজেন নিউট্রিয়েন্টস যা যা সব এই ক্যানালিকিউলি মানে ক্যানাল গুলো দিয়ে তোমার সাপ্লাই হয়। আর বোন সেলের মধ্যে যা কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে বা ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হচ্ছে, সেই এগুলোও কিন্তু এই ক্যানালিকিউলি দিয়ে কিন্তু এই হ্যাভারসিয়ান ক্যানালের রক্ত দিয়ে বা ব্লাড দিয়ে ওটা বের হয়ে চলে যায়। তাহলে এগুলো হচ্ছে ক্যানালিকিউলির ডিফারেন্স। এইটা এই গোটাটা হচ্ছে একটা হ্যাভারসিয়ান সিস্টেম। এই গোটাটা হচ্ছে একটা হ্যাভারসিয়ান সিস্টেম। দেখো বুকের ছবিতেও আছে হ্যাভারসিয়ান সিস্টেম লেখা, পেয়েছো? এই যে হ্যাভারসিয়ান সিস্টেম। তো ব্যাপারটা হচ্ছে এইভাবে দেখো, এইটা একটা হ্যাভারসিয়ান সিস্টেম, এইটা একটা হ্যাভারসিয়ান সিস্টেম, এইটা একটা হ্যাভারসিয়ান সিস্টেম, এরকম করে অনেকগুলো হ্যাভারসিয়ান সিস্টেম দিয়ে তৈরি হলো একটা বোন টিস্যু। বুঝতে পারলা কতটা মানে ব্যাপারটা কমপ্লিকেটেড একটু? তাহলে বোন, আচ্ছা স্যার এবার বোন কেন কার্টিলেজের থেকে এত স্ট্রং? দেখো বোন ইজ ভেরি স্ট্রং এন্ড নন ফ্লেক্সিবল। কার্টিলেজ তো ছিল ফ্লেক্সিবল। লাইক কার্টিলেজ বোন ইজ স্পেশালাইজড কানেকটিভ টিস্যু। ইট পোরাস, বোনের মধ্যে একটু ফুটো ফুটো থাকে, পোরাস মানে ফুটো ফুটো। আর হাইলি ভাস্কুলার। এবার বলো ভাস্কুলার মানে কি? ব্লাড ভেসেলস থাকবে। আর কি? মিনারেলাইজড, প্রচুর মিনারেলস থাকে। কি কি মিনারেলস থাকে বলে দিচ্ছি। হার্ড আর হচ্ছে রিজিড। এবার এর ভিতরে প্রোটিন থাকে। প্রোটিন গুলোর নাম পড়তে হবে না, প্রোটিন গুলোর নাম পড়তে হবে না, অনেক কঠিন হয়ে যাবে। এবার কি কি মিনারেল থাকে? প্রচুর সল্ট থাকে। কিসের কিসের? ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম। ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের ফসফেট থাকতে পারে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়ামের কার্বনেট থাকতে পারে। মানে জিনিসটা এরকম, কি কি মিনারেল থাকে? ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়াম, তাই তো? এবার ক্যালসিয়ামের ফসফেট আর কার্বনেট, ম্যাগনেসিয়ামের ফসফেট আর কার্বনেট, বুঝতে পারলা? ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম কার্বনেট, ম্যাগনেসিয়াম ফসফেট, ম্যাগনেসিয়াম কার্বনেট। ব্যাপারটা বুঝলা? ওই লাইনটার মানে হচ্ছে এটা, যে ক্যালসিয়াম আর ম্যাগনেসিয়ামের ফসফেট আর কার্বনেট সল্ট থাকে। এই জন্য বোন হচ্ছে বেশি হার্ড হয়, কারণ এ হচ্ছে প্রচুর মিনারেলস থাকে এর মধ্যে। এইটার নাম করবা না, সল্টের নাম এটা দরকার নেই। These minerals are responsible for the hardness of the bone. এই জন্যই বোন এত শক্ত হয়। তারপরে তো তোমাকে বলেই দিলাম রিং গুলোর নাম কি, ল্যামেলি। ওর মধ্যে থাকে অস্টিওব্লাস্ট, যেগুলো কিসের মধ্যে থাকে? ফ্লুইড ফিল্ড স্পেস, যেগুলোর নাম ল্যাকিউনি। আর ল্যাকিউনি গুলো কানেক্টেড কি দিয়ে? তোমার ক্যানাল দিয়ে, নেটওয়ার্ক অফ ফাইন ক্যানাল, যেগুলোর নাম কি? ক্যানালিকিউলি। ক্যানালিকিউলি গুলো কি করে একটার সাথে আর একটা কানেক্ট করে? এই যে সাইটোপ্লাজমিক কানেকশন থাকে, ডেলিগেট সাইটোপ্লাজমিক প্রসেসেস অফ দ্য বোন সেল, এগুলো দিয়ে কি করে? এরা নিজেদের মধ্যে ফুড, অক্সিজেন, ওয়েস্ট প্রোডাক্ট এগুলোকে যাওয়া আসা করায়। মানে ফুড অক্সিজেনকে ঢুকাবে, রিসিভ করবে, আর ওয়েস্ট প্রোডাক্টকে এলিমিনেট করবে। বুঝলাম? তাহলে বোনসের ফাংশন কি? বোনসের ফাংশন অবশ্যই আমাদের বডিকে একটা শেপ দেওয়া। আমাদের স্কেলিটনের যে শেপ যেরকম, সেরকম হিউম্যান হয়েছি। ডগের স্কেলিটন অন্যরকম, তাই ডগের শেপ আলাদা, এরকম টাইপের। তারপরে আমাদের বডিকে সাপোর্ট দিচ্ছে, স্কেলিটাল সাপোর্ট দিচ্ছে। আমাদের বডির ভিতরের অর্গান গুলোকে প্রোটেক্ট করছে, যেমন ব্রেইন আর লাংস। এই যে যেমন দেখো, হ্যাঁ দেখাচ্ছি দাঁড়াও।
এই যে যেমন আমাদের স্কালের যে বোনটা ওটা কাকে প্রোটেক্ট করছে, ব্রেনকে। তারপরে এই যে রিবস গুলো কাকে প্রোটেক্ট করছে, লাংস, হার্ট, এগুলোকে প্রোটেক্ট করছে। প্রোটেক্টও করে ইন্টারনাল অর্গানকে। ফাংশনে চলে আসো, ফাংশন ফাংশনটা পরে, ফাংশনে চলে আসো। তারপরে চলে আসো বোনের মধ্যে। বোন হচ্ছে ক্যালসিয়াম, ফসফেট, যে মিনারেল গুলো বললাম ওগুলোর ফ্যাক্টরি, ওগুলো স্টোরেজ। ধরে নাও তোমার কিডনিতে যদি ধরে নাও তোমার ব্রেনে যদি ক্যালসিয়াম দরকার পড়ে কোনো সেলের কাজের জন্য, বা ফসফেট দরকার পড়ে, তাহলে ওটা বোন থেকে ডিসলভ হয়ে বের হয়ে ব্লাড দিয়ে চলে যাবে ব্রেনে। তাহলে স্যার বোনটা তো ক্ষয় হয়ে গেল। না, আমরা যে ডায়েট করছি, ডায়েট যে খাচ্ছি, ধরে নাও দুধ, কলা, ডিম, ওগুলোর মধ্যে যে ক্যালসিয়াম আছে ওটা আবার বনে গিয়ে ডিপোজিট হয়, বুঝলা? তো ওগুলো বোন থেকে বেরোয় আবার বনে গিয়ে ডিপোজিট হয়। আর বোন মাসেলের সাথে আটকে থাকে, অ্যাঙ্কারস দ্য মাসল। তাহলে বোন আর কার্টিলেজের ডিফারেন্স কি? যে বোন হচ্ছে অনেক বেশি হার্ড আর ইনফ্লেক্সিবল, কার্টিলেজ হচ্ছে একটু ফ্লেক্সিবল, এরকম এই যে নাকের টিপটা নড়াতে পারছি, একই না? বোন হচ্ছে ফুটো ফুটো হয়, পোরাস। কার্টিলেজ হচ্ছে ফুটো ফুটো হয় না, নন পোরাস। বোনের মধ্যে আমি কি বললাম, ব্লাড ভেসেলস প্রেজেন্ট, ভাস্কুলারাইজ, কিন্তু কার্টিলেজের মধ্যে ব্লাড ভেসেলস অ্যাবসেন্ট। বোনের মধ্যে প্রচুর প্রোটিনও থাকে, মিনারেল সল্টসও থাকে, ক্যালসিয়াম, ফসফেট, এটসেট্রা। কিন্তু কার্টিলেজের মধ্যে কি থাকে, শুধুমাত্র বেশিরভাগ প্রোটিনই থাকে। ক্যালসিয়াম থাকে কিন্তু বোনের মতো অত না, অল্প। তাহলে এত অব্দি পড়া দেওয়া থাকলো। কেন ব্লাড আজকে পড়াচ্ছি না? ফ্লুইড কানেকটিভ টিস্যু, কারণ ব্লাড হচ্ছে বিশাল বড় একটা ব্যাপার। ব্লাডের বিশাল বড় ব্যাপার, ব্লাডের মধ্যে অনেক কিছু আছে। এটা এর প্রচুর কিছু, অনেক অনেক কিছু আছে ব্লাডের মধ্যে, হ্যাঁ, প্রচুর কিছু আছে। হ্যাঁ, এটা শুধু ব্লাড। তাহলে পরের দিন ব্লাড, লিম্ফ আর নার্ভাস টিস্যু করালেই শেষ।